ঘরটা একদম অন্ধকার। বাইরে তখন নরক নেমে এসেছে। গোলাগুলির বিকট শব্দ আর দুজন মানুষের মরণপণ লড়াই। ঘরের ভেতর এক মা তার ছোট্ট মেয়েকে বুকে শক্ত করে জড়িয়ে ধরে বসে আছে। মেয়েটি ভয়ে থরথর করে কাঁপছে। মা তাকে শান্ত করার জন্য নিচু গলায় গান গায়, কিন্তু বাইরে লড়তে থাকা মানুষটার পা ফেলার শব্দ আর গর্জন ঘরের দেয়াল ভেদ করে ভেতরে আসছে। মেয়েটি মায়ের কানে ফিসফিস করে বলে, আমি খুব ভয় পাচ্ছি মা, বাবা আর আমাদের সাথে নেই। মা তার কপালে চুমু দিয়ে সান্ত্বনা দেয়, তোমার বাবা ঠিক ফিরে আসবে সোনা, ওই শয়তানটাকে হারিয়েই তোমার কাছে ফিরে আসবে। কিন্তু নিয়তি ছিল অন্যরকম। বাইরের সেই জল্লাদ লোকটা গর্জে ওঠে, হিরোশিমা আর নাগাসাকি ধ্বংস হয়েছে বলে জাপান হেরে গেছে ভাবছ? যে মিত্র বাহিনীর কাছে মাথা নোয়াবে সে বিশ্বাসঘাতক। কথাটা শেষ হওয়ার আগেই একটা ধারালো অস্ত্রের নিষ্ঠুর কোপ লোকটা হত্যা করে মেয়েটির বাবাকে। ঘরের ভেতরে মা বুঝতে পারে শেষ সময় এসে গেছে। সে মেয়ের গলায় একটা পিতলের ঘণ্টার তাবিজ পরিয়ে দেয়, বলে, এটা আমার মা আমাকে দিয়েছিল, আজ তোকে দিলাম। যখনই আমার কথা মনে পড়বে এই ঘণ্টাটা বাজাবি, মনে রাখিস আমি তোকে সবসময় ভালোবাসবো। ঠিক তখনই রক্তমাখা অস্ত্র হাতে ঘরে ঢোকে সেই ঘাতক। তোমরা সবাই দেশদ্রোহী বলেই লোকটা মায়ের কোল থেকে এক টানে তাবিজটা কেড়ে নেয়। তারপর বিকট হাসিতে ঘণ্টাটা বাজিয়ে বলে, এই ঘণ্টা আর তোদের বাঁচাতে পারবে না। এক নিমিষে রক্তে ভেসে যায় ঘরটা। নির্মমভাবে খুন হয় মা আর তার নিষ্পাপ সন্তান। গল্প চলে আসে বর্তমানে। কলেজের ক্লাসরুমে প্রফেসরের গলায় অলৌকিক ঘটনার বিবরণ। পৃথিবীর প্রায় সব সংস্কৃতিতেই অলৌকিক সত্তার অস্তিত্বে বিশ্বাস করা হয়। জাপানিরা হয়তো খুব একটা ধার্মিক নয়, তবে অতিপ্রাকৃতিক জগতের প্রতি তাদের বিশ্বাস শিহরণ জাগানোর মতো। আমাদের মূল চরিত্র সারা ক্লাসে বসেছিল। সে জিজ্ঞেস করে, স্যার আপনি কি মনে করেন এরা সত্যিই আছে? প্রফেসর একাডেমিক দৃষ্টিকোণ থেকে এড়িয়ে যান, কিন্তু পেছনের বেঞ্চ থেকে একটা থমথমে গলা ভেসে আসে, ওরা আছে। কথাটা বলল আলদো, সারার সহপাঠী, যার চোখ দুটোর মধ্যে কেমন যেন একটা অস্বাভাবিক শূন্যতা। ক্লাস শেষে সারা তার বেস্ট ফ্রেন্ড নিদিকাকে ফোন করে ক্যাফেতে দেখা করার কথা বলে। তখন আলদো সারার দিকে তাকিয়ে রহস্যময় হেসে বলে, আজকালের মানুষ এসব বিশ্বাস করতে চায় না, কারণ বিশ্বাস করলেই লোকজন ভাববে তারা আদিম যুগের মানুষ। সারা কথাটা পাত্তা না দিয়ে বাবার বাড়িতে চলে যায়। তার বাবা হুইল চেয়ারে বসা, ঘরের কোণে পরম যত্নে ঝুলিয়ে রাখা সারার মৃত মায়ের পোশাক। বাবা দীর্ঘশ্বাস ফেলে বলেন, সারা অনেক সময় পার হয়ে গেছে, নিজেকে দোষ দেওয়া বন্ধ করো মা। সে রাতে ক্যাফেতে নিদিতা কাজ করার সময় খেয়াল করে আলদো এক দৃষ্টিতে সারার দিকে তাকিয়ে আছে, রক্ত জল করা সেই দৃষ্টি। একটু পর আবার তাকাতেই দেখে আলদো নেই। ক্যাফে থেকে বের হতেই আলদো সারার একদম সামনে এসে দাঁড়ায়। তুমি কি আমাকে ফলো করছো? সারা বিরক্ত হয়ে চেঁচিয়ে ওঠে। আলদো শান্ত কিন্তু ভুতুরে গলায় জিজ্ঞাসা করে, সারা তুমি কি কখনো ইমি নকুম এর কথা শুনেছ? জাপানি বিশ্বাস অনুযায়ী এটা হলো মৃতদের দুনিয়ায় যাওয়ার দরজা। আমি এমন একটা জায়গা খুঁজে পেয়েছি যেখানে এসব সত্যি। আমি নিজে সেখানে গিয়ে আমার মৃত বোনের আত্মার সাথে কথা বলেছি, আর তোমার চোখে আমি কাউকে হারানোর গভীর হাহাকার দেখতে পাচ্ছি। আলদো সারার হাতে একটা পুরনো হোস্টেলের ছবি ধরিয়ে দিয়ে অন্ধকারে মিলিয়ে যায়। ছবিটার নিচে লেখা হোটেল সাকুরা। সে রাতে সারা ল্যাপটপে ওই জায়গা নিয়ে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে ল্যাপটপ বন্ধ করে মায়ের ছবির দিকে তাকাতেই সারার মাথায় ভেসে ওঠে সেই অভিশপ্ত অতীত। ছোটবেলায় স্কুলের বড় লোকের বন্ধুদের সামনে সারার মা ডেলিভারির কাজ করতেন। বন্ধুদের ঠাট্টা থেকে বাঁচতে সারা সেদিন মায়ের দিকে তাকায়ওনি। কিন্তু গাড়ি নিয়ে কিছু দূর এগোতেই একটা বিকট দুর্ঘটনার শব্দ। স্কুটার দুর্ঘটনায় রক্তে ভেসে যায় তার মায়ের শরীর। স্বপ্নের ভেতর সারা দেখে দুর্ঘটনার স্থানে জমে থাকা ভিড়ের মানুষগুলোর কোনো মুখ নেই। সম্পূর্ণ চেহারাহীন কিছু ভয়াল অবয়ব সারার দিকে হেঁটে আসছে। ভয় চিৎকার করে বিছানা থেকে ছিটকে পড়ে সারা। গায়ে কাটা দেওয়া এক দুঃস্বপ্ন। সকালে কেঁদে কেঁদে সব কথা নিদিকাকে বলে সারা। নিদিতা
আলদো সত্য বলছে। সে নাকি তার বোনকে দেখেছে। আমাকে হোটেল সাকুরাতে যেতেই হবে, শেষবারের মতো মায়ের সাথে দেখা করতে। নিধিতা প্রথমে বারণ করলেও সারার কান্নাকাটি দেখে রাজি হয়। ঠিক আছে সারা, তবে এটাই শেষবার। কুয়াশাচ্ছন্ন পথ পেরিয়ে তারা পৌঁছায় সেই নির্জন পাহাড়ি হোটেল সাকুরায়। ভেতরে ঢুকতেই চারপাশে কেমন এক গা ছমছমে নীরবতা। রিসিপশনে কেউ নেই, বেল বাজিয়েও কারো সাড়া মেলে না। সারা হঠাৎ দেখে একটা ছায়ামূর্তি করিডোর দিয়ে হেঁটে গেল। হঠাৎ কাউন্টারের পেছন থেকে আবির্ভূত হয় হোটেল ম্যানেজার ইন্দার্ত আর তার সহকারী ফাকার। স্বাগতম হোটেল সাকুরাতে, আপনারা কতদিন থাকবেন? 3 রাত, সারা উত্তর দেয়। নিধিতা দেয়ালের চাবির বোর্ডে তাকিয়ে হঠাৎ বলে, রুম নম্বর 8-এর চাবিটা নেই কেন? ইন্দার্ত প্রশ্নটা এড়িয়ে গিয়ে সহকারী ফাকারকে বলে তাদের রুম নম্বর 5-এ নিয়ে যেতে। রুমে ঢোকার পর নিধিতা আলমারি খুলতেই ভেতরে একটা প্রাচীন ঝাড়ু দেখতে পায়। সারা বলে, জাপানি লোককথায় এই বিশেষ ঝাড়ু দিয়ে নাকি অশুভ আত্মা তাড়ানো হয়। বাথরুমে গিয়ে আয়নায় মুখ ধোয়ার সময় সারার বুকটা ধক করে ওঠে। আয়নার কাছে সে স্পষ্ট দেখে বাথট্যাবে একটা মহিলা বসে তার নাম ধরে ডাকছে, কিন্তু পেছনে ঘুরে তাকালে কেউ নেই। আবার আয়নায় তাকাতেই সেই চেহারা। হঠাৎ নিধিতা কেক আর মোমবাতি নিয়ে ঘরে ঢোকে। আজ সারার জন্মদিন, একটা উইশ করো সারা। সারা মনে মনে বলে, আমি শুধু আমার মায়ের আত্মাকে দেখতে চাই। নিধিতা মুস্কি হেসে সারার হাতে একটা উপহার তুলে দেয়, একটি ছোট ঘন্টার ব্রেসলেট। পরদিন সকালে ফাকার রুমে কাজ করতে এসে সারার হাতের ওই ঘন্টার ব্রেসলেটটা দেখেই ভয়ে শিউরে ওঠে। সে সারাকে টেনে রান্নাঘরে নিয়ে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, এই ব্রেসলেটটা খোলো, এখান থেকে পালিয়ে যাও। সারা চেপে ধরে ফাকারকে। আলদো কোন রুমে ছিল ফাকার? আমাকে সত্য বলো। ফাকার ভয়ে কাঁপতে কাঁপতে বলে, আলদো নকল চাবি বানিয়ে রুম নম্বর 8-এ ঢুকেছিল। ওই রুমটা অভিশপ্ত। ফাকার শোনায় সেই রক্তহিম করা ইতিহাস। 1945 সালে এই হোটেলটা ছিল এক জাপানি সামরিক কর্মকর্তার বাসভবন। হিরোশিমা নাগাসাকির পর সম্রাট আত্মসমর্পণের নির্দেশ দিলেও কিছু ধর্মান্ধ সৈনিক তা মানেনি। ক্যাপ্টেন কায়াতুয়ের অনুগত সৈনিকেরা বিশ্বাসঘাতকতার অভিযোগে পুরো পরিবারকে কুপিয়ে হত্যা করে, আর তার স্ত্রী সাসকু ও ছোট্ট মেয়ে আয়নকে ঠিক এই রুম নাম্বার 8-এই কেটে টুকরো টুকরো করা হয়েছিল। যে এই ব্রেসলেটের ঘণ্টা বাজায়, সাসকুর পিচাস আত্মা ভেবে নেয় সেই তার মেয়ে আয়নকে খুন করতে এসেছে। সে কাউকে ছাড়বে না। হঠাৎ পুরো হোটেলের আলো নিভে যায়। বাইরে বিকট শব্দে বজ্রপাত। সারার হাতের ব্রেসলেটের ছোট ঘণ্টাটা আপনা আপনি বেজে ওঠে। অন্ধকারে একজোড়া ভারী পায়ের শব্দ ছড়িয়ে পড়ে পুরো করিডোরে। নিধিতা আর সারা দেখতে পায় রুম নম্বর 8-এর দরজার সামনে থেকে হেঁটে আসছে এক বিকৃত চেহারার নিরামূর্তি, শ্বাসকুচোর প্রেতাত্মা। তার পেছনে ভেসে উঠেছে সেই রক্তাক্ত ছোট মেয়েটার অবয়ব। এদিকে নিধিতার সামনে হঠাৎ হাজির হয় ছোট মেয়েটির আত্মা, আর খাটের ওপর নাচতে শুরু করে। আতঙ্কে নিধিতা আলমারির সেই ঝাড়ু তুলে ধরে চিৎকার দেয়। অন্য পাশে সারা দেখতে পায় তার মায়ের শরীর, কিন্তু কাছে গিয়ে মুখ ফেরাতেই দেখা যায় মায়ের এক ভয়াবহ ভুতুড়ে রূপ। ভয়ে চিৎকার করে জেগে ওঠে সারা। সে নিজেকে আবিষ্কার করে রুম নম্বর 8-এর ভেতর, দরজা বাইরে থেকে লক করা। সাচুকোর আত্মা সারার দিকে ধেয়ে আসে। নিধিতা শেষ মুহূর্তে দরজা ভেঙে সারাকে টেনে ধরে বাইরে নিয়ে আসে। তারা কোনো মতে অন্ধকার হোটেল থেকে বেরিয়ে গাড়িতে উঠে সোজা বাড়ি পালিয়ে আসে। বাড়িতে এসে নিধিতা সারাকে বিছানায় শুইয়ে দিয়ে বলে, সব ভুলে যাও সারা, আর কোনো দিন আমরা ওই অভিশপ্ত জায়গায় যাব না। কিন্তু ভৌতিক এই চক্র তো মাত্র শুরু হলো। পরদিন সকালে সারার ঘড়ির অ্যালার্ম বাজে। সে ঘুম থেকে উঠে দরজা খুলে বাইরে তাকাতেই দেখে বাইরে এখনো নিকষ কালো রাত। সে ঘড়ির দিকে তাকায়, সময় থমকে আছে। সে নিজের ঘরের প্রতিটা দরজা খোলে, কিন্তু প্রতিটি দরজা খুললেই সে নিজেকে আবিষ্কার করে আবার সেই হোটেল সাকুরার অন্ধকার করিডোরে। আয়নায় নিজের চেহারা দেখে সারা চিৎকার করে ওঠে।
আয়নায় তার পেছনে চেহারাহীন মানুষের প্রতিচ্ছবি। সারা বুঝতে পারে না কোনটা স্বপ্ন আর কোনটা বাস্তব। বারবার অ্যালার্ম বাজছে আর বারবার সে জেগে উঠে দেখছে সে আবার সেই হোটেলের রক্তভেজা রুমে আটকে পড়ে আছে। ক্রমাগত সাইকোলজিক্যাল টর্চারে সারা পাগলের মতো হয়ে ওঠে। সারার বাবা নিদিকাকে ফোন করে কেঁদে ফেলেন। সারা 3 দিন ধরে নিখোঁজ নিদিতা, ওর ফোন বন্ধ। নিদিতা আতঙ্কিত হয়ে সারার ফ্ল্যাটে ছুটে যায়। দেখে সারা ঘরের কোণে জড়সড় হয়ে বসে আছে। সারা কেঁদে কেঁদে বলে, নিদিতা, আমি কোথাও যাইনি, আমি এই রুমেই আটকে আছি, কিন্তু আমার মনে হচ্ছে আমার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। প্রতি রাতে ওই সাজকুর আত্মা আমাকে টেনে নিয়ে যাচ্ছে সেই হোটেলে। নিদিতা সারাকে জড়িয়ে ধরে শান্ত করে, সিদ্ধান্ত নেয় এই অভিশাপ শেষ করতেই হবে। তারা আবারও রাতের অন্ধকারে হোটেল সাকুরায় রওনা দেয়। হোটেল সাকুরায় পৌঁছে সারা মায়ের ফিসফিস গলা শুনতে পেয়ে সিঁড়ি বেয়ে সোজা উপরের রুম নম্বর 8-এ চলে যায়। সেখানে অন্ধকারের মধ্যে দাঁড়িয়েছিল তার মা। সারা আনন্দে কেঁদে উঠে বলে, মা, অবশেষে তোমাকে পেলাম। কিন্তু মহিলাটি যখন ধীর গতিতে সারার দিকে ঘুরে দাঁড়ায়, সারার মুখের হাসি জমে বরফ হয়ে যায়। সেটা তার মা নয়, সেটা সাজকুর সেই রক্তচোষা বিভৎস পিশাচ রূপ। একই সময় নিচে ফাকার আর ইন্দার তোকে চেপে ধরে নিদিতা। সারা কোথায়? ফাকার ক্ষোভে ভয়ে চিৎকার করে ওঠে, তোমরা আবার কেন এসেছো? তোমরা বুঝছো না কেন? সারা তো আজ থেকে 1 সপ্তাহ আগেই মারা গেছে। নিদিতা স্তব্ধ হয়ে যায়। কি আজে বাজে বলছো? ঠিক তখনই পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢোকে। তারা রুম নম্বর 8-এর তালা খোলে। মেঝেতে শুইয়ে রাখা একটা পচা গলা লাশ, সেটা সারার নিথর দেহ। পুলিশের ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী সারা 1 সপ্তাহ আগেই এই রুমে মারা গিয়েছিল। ইন্দার তো পুলিশকে জানায় প্রথম দিন ওরা দুজন এসেছিল, কিন্তু তৃতীয় রাতে নিদিতা একাই হোটেল ছেড়ে চলে যায়। আমরা ভেবেছিলাম সারা আগেই চলে গেছে। সারার বাড়ির গার্ড সাক্ষ্য দেয়, সারা হোটেল সাকুরায় যাওয়ার 3 দিন পর নিদিতা একাই ফিরে এসেছিল। আমি দরজার ফাঁক দিয়ে দেখেছিলাম নিদিতা ফাঁকা ঘরে একা একাই কার সাথে যেন কথা বলছিল আর হাসছিল। নিদিতা মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়ে। সে চিৎকার করে বলতে থাকে, সবাই মিথ্যে বলছে, সারা আমার সাথেই ছিল, সাজকুর আত্মা ওকে মেরেছে। কিন্তু পুলিশের কাছে নিদিতা নিজেই সারার খুনি অথবা একঘোর মানসিক রোগী, যে বন্ধুর মৃত্যুর ধাক্কা সহ্য করতে না পেরে নিজের কাল্পনিক জগতে বাস করছে। গল্পের শেষ দৃশ্যে এক অন্ধকার মানসিক হাসপাতাল। দেয়ালের কোণে হাঁটু গেড়ে বসে হাউমাউ করে কাঁদছে নিদিতা। হঠাৎ তার সামনে এসে দাঁড়ায় সারা। সারা ধীর গলায় বলে, দুঃখ করো না নিদিতা, আমি তো তোমার পাশেই আছি। নিদিতা ফুঁপিয়ে কেঁদে ওঠে। সবাই বলছে আমি পাগল, তারা ভাবছে আমি তোকে মেরেছি। আমি কিভাবে তোকে মারবো সারা? সারা কেবল রহস্যময় একটা শিউরে ওঠা হাসি দেয়। সারার ঠিক পাশে এসে দাঁড়ায় সেই অভিশপ্ত ছোট মেয়ে আয়নর আত্মা। সে সারাকে ডেকে ওঠে, মা। নিদিতা আতঙ্কে শিউরে ওঠে। সে সত্যটা উপলব্ধি করতে পারে, সারা আর জীবিত মানুষ নেই, সেও এখন এই অভিশপ্ত প্রেতাত্মাদের একজন। বৃষ্টি ভেজা এক নীরব কবরস্থান। সারার কবরের পাশে ছাতা মাথায় দাঁড়িয়ে আছে আলদো। সে বিষণ্ণ গলায় মাটি স্পর্শ করে ফিসফিস করে বলে, অবশেষে তুমি তোমার মায়ের কাছে পৌঁছে গেলে সারা। আশা করি ওপার জগতে এই অন্ধকারে তুমি শান্তিতেই থাকবে। বন্ধুরা, গল্প তো শেষ হলো, কিন্তু সারার মতো আপনার আশেপাশেও কি এমন কেউ আছে যাকে আপনি রোজ দেখছেন অথচ সে হয়তো জীবিত নেই? আজকের গল্পটা যদি আপনাদের গায়ে একটুও কাটা দিয়ে থাকে তাহলে ভিডিওটিতে এখনই একটি লাইক দিয়ে দিন। আর হ্যাঁ, নিদিতা কি আসলেই পাগল হয়ে গিয়েছিল নাকি পুরোটাই সাজকুর কাজ? আপনার কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানাবেন। এমন আরও গা ছমছমে গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরের কোনো ভয়ঙ্কর রাতে। ততক্ষণের জন্য সাবধানে থাকবেন আর ঘুমানোর আগে দরজাটা ঠিকঠাক লক করেছেন তো?